গ্রামে রমেশের ধাবা ছিল। ওর পুরো পরিবার এই ধাবা দেখাশোনা করত। ওর বউ প্রিয়াঙ্কা আর মেয়ে মিনা রান্না করত, আর ও আর ওর ছেলে শুভম খরিদ্দারদের সামলাতো। কিন্তু গ্রামে ওর ধাবা খুব একটা বেশি চলছিল না, তাই রমেশ খুব চিন্তায় ছিল। প্রিয়াঙ্কা, এইভাবে কিভাবে চলবে? আমাদের গ্রামের বেশিরভাগ লোক শহরে চলে গেছে। দিনের পর দিন আমাদের লাভের পরিমাণ কমে যাচ্ছে। এখন মিনার বিয়ের জন্য টাকা জমাতে হবে। তুমি চিন্তা করো না, ভগবান আছে, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হ্যাঁ, এখন এটুকুই আশা আছে। আমরা তো সব রকম চেষ্টা করছি। রমেশ আর প্রিয়াঙ্কার কথাবার্তা ওদের ছেলে শুভম শুনে ফেলল, আর ও ভাবতে লাগলো আমায় যেভাবেই হোক মা বাবাকে সাহায্য করতে হবে। আর এইভাবেই ভাবতে ভাবতে ও হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে পৌঁছালো। শুভমের গ্রামে একটা নদীর পাড়ে ছিল, আর এই নদী ওর গ্রামকে অন্যান্য গ্রামের সাথে যুক্ত করত। শুভম ওর নৌকাতে উঠে পড়ল আর দাঁড় টানতে লাগলো। বাবা বলেছিল যে আমাদের গ্রামের বেশিরভাগ লোক শহরে চলে গেছে, কিন্তু আশেপাশের গ্রামে তো লোকজন আছে। আমরা আমাদের খাবার ওদের বিক্রি করতে পারি, কিন্তু কিভাবে? ও ভাবছিল, তখনই ও দেখতে পেল অন্য নৌকায় একটা লোক বসে চা বিক্রি করছে। চা খাও, চা চা মাত্র 5 টাকা। কাকা, আমায় একটা চা দাও। শুভম ওই নৌকার কাছে গেল, আর ও দেখলো চাওয়ালা ওনার নৌকায় স্টোভ জ্বালিয়ে রেখেছে, আর ওখানেই চা বানিয়ে বিক্রি করছে। কাকা, এটা তো আপনি দারুণ কাজ করছেন। নৌকাতে চা, দারুণ ব্যাপার। আগে আমিও দোকানে চা বিক্রি করতাম, কিন্তু বেশি বিক্রিবারটা হচ্ছিল না। তাই ভাবলাম নৌকাতেই বিক্রি করি। আর আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সকালে বের হই আর এক গ্রাম থেকে অন্য গ্রামে সারাদিন ধরে চা বানিয়ে বিক্রি করতে থাকি। ধন্যবাদ কাকা। কিসের জন্য? আমাকে সাহায্য করার জন্য। শুভম ওর নৌকা ঘুরিয়ে নিল আর আবার ওর গ্রামে ফিরে গেল। বাবা, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় শুভম? বিক্রি বাড়ানোর। বাবা, আমরা নৌকাতে খাবার বিক্রি করব। কি? হ্যাঁ মা, আমি এক্ষুনি নদীতে গিয়েছিলাম। ওখানে একজন কাকা নৌকাতে চা বিক্রি করছিল, আর উনি বলছিল যে সারা দিন ধরে ওনার চা বিক্রি হয়। উনি কখনো এই গ্রামে তো কখনো ওই গ্রামে চা বিক্রি করে। ওনার লাভও অনেক গুণ বেড়ে গেছে। বাবা, আমাদের ওই কাকার মতো নৌকাতে খাবার বিক্রি করা উচিত। কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব। নৌকাতে ছোট্ট একটা স্টোভ বসিয়ে লোকেরা গরম গরম খাবার পাবে, আর আমরা অনেকগুলো গ্রামে গিয়ে আমাদের লাভও বাড়াতে পারবো। এই আইডিয়াটা তো ভালো বাবু। আমরা চেষ্টা করতে পারি, শুধু কয়েকটা জিনিস কিনতে হবে। শুভমের আইডিয়া ওর পরিবারের সবার খুব পছন্দ হয়েছিল। ওরা সবাই নৌকাতে ধাবা খেলার জন্য রেডি ছিল। রমেশ আর শুভম বাজারে গিয়ে ছোট গ্যাসের স্টোভ কিনে আনলো, আর তারপর ওরা ওদের নৌকাতে স্টোভ আর বাসনপত্র সেট করে দিল। এদিকে প্রিয়াঙ্কা আর মিনা অর্ধেকের বেশি খাবার বানানো প্রস্তুতি করে নিল, আর সব রেডি করা জিনিস নিয়ে প্রিয়াঙ্কা আর মিনা নৌকার কাছে গেল। সবাই ভগবানের কাছে প্রার্থনা করলো, আর ওদের নৌকা নিয়ে বেরিয়ে পড়লো। অন্য গ্রামের কাছে যেতেই খাবার, সুস্বাদু খাবার, সবজি, রুটি, পনির, ডাল, ভাত, যা চাইবে সব পাবে। রমেশ নৌকা পাড়ে দাঁড় করালো, আর কয়েকজন ওর নৌকার কাছে এলো। আরে ভাই, এটা আবার কি? এটা হলো নতুন ধাবা। এখানে আপনি খাবার পাবেন, তাও আবার গরম গরম, কম দামে। আচ্ছা, আপনার কাছে কি কি খাবার আছে? তড়কা, ডাল, ভাত, পরোটা, পনির, মাখানি, ফুলকপির তরকারি, রুটি, ছোলা, মশলা, লুচি তরকারি। আরে বাপরে, এত কিছু! আমাকে দুটো পরোটা আর পনিরের তরকারি দাও ভাই। হ্যাঁ। মিনা পনিরের তরকারি গরম করলো, আর প্রিয়াঙ্কা পরোটা বানিয়ে দিল। কত দাম? মাত্র 70 টাকা। আরে বাবা, এত কম!
আমাদের গ্রামের হোটেলে তো এগুলোই 120 টাকা নিয়ে নেয়। দাম শুনে অন্য খরিদ্দাররাও অর্ডার করলো। তরকা ডাল আর জিরা রাইস পার্সেল করে দাও ভাই। আমাকে দুটো লুচি তরকারি দিয়ে দেবেন। আচ্ছা দাদা। প্রিয়াঙ্কা আর মিনা ঝটপট খাবার বানাতে লাগলো, আর রমেশ আর শুভম খরিদ্দারকে দিতে লাগলো। প্রথম দিনেই ওরা গ্রামে 8-10 জন খরিদ্দার পেয়ে গেল। যখন খরিদ্দারদের আসা শেষ হলো, তখন রমেশ নৌকা চালানো আরম্ভ করলো। ওরা পরের গ্রাম গেল, আর ওখানে এক এক করে অনেক খরিদ্দাররা ওদের থেকে খাবার কিনলো। আর তারপর আবার পরের গ্রাম। এরকম করতে করতে সন্ধ্যা অবধি রমেশের ভাসমান ধাবা 8টা গ্রামে ঘুরে ফেলেছিল। প্রিয়াঙ্কা, আজ একদিনে 4000 টাকা রোজগার হয়েছে। এটা তো আমাদের ধাবায় 1 সপ্তাহেও হয়নি। হ্যাঁ শুভম, তোর আইডিয়া তো দারুণ। আজ থেকে আমরা রোজ বেশি বেশি খাবার বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা বাবা, আমি এটা আশা করেছিলাম। এখন আমাদের আর লোকেদের কথা ভাবার দরকার নেই। আমাদের পরিশ্রম নতুন দিক পেয়েছে। আমাদের এইভাবেই পরিশ্রম চালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার কি, রমেশের পরিবার রোজ কঠোর পরিশ্রম করতে লাগলো। ওরা নৌকা করে গ্রামে গ্রামে ঘুরে খাবার বিক্রি করতে লাগলো। সবাই খুশি ছিল, কিন্তু ওদের এই উন্নতি রমেশের গ্রামের ছেলে ভানু সহ্য হচ্ছিল না। ভানু রমেশকে হিংসা করত। আমাকে এই রমেশের কিছু না কিছু একটা করতেই হবে, নয়তো ও আমার থেকে বেশি টাকা রোজগার করবে। আমি এরকমটা হতে দেব না। রাতের অন্ধকারে ভানু রমেশের নৌকো ভেঙে দিল। এবার দেখি কি করে তোমরা নৌকাতে খাবার বিক্রি করতে পারো। রমেশ আর ওর পরিবার যখন নদীর পাড়ে গেল, তখন ওদের নৌকার এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। এবার আমরা কি করব বাবা? নৌকা তো একদম ভেঙে গেছে। আরে আমরা এখন এতগুলো খাবার কোথায় বিক্রি করব? গ্রামের একজন বয়স্ক লোক ওদের এইসব কথাবার্তা শুনছিল। শোনো, তোমরা আমার নৌকা নিয়ে যাও। আমি তোমাদের সবার পরিশ্রম দেখেছি, আর তোমাদের জন্য অনেক লোকেরা ভালো খাবারও খেতে পারে। এই ভালো কাজ যেন থেমে না যায়। তোমরা যতদিন ইচ্ছা আমার নৌকা ব্যবহার করতে পারো। এমনিতেও সারাদিন নৌকা চালিয়ে কিছুই রোজগার হয় না আমার। ধন্যবাদ কাকা, আপনি আমাদের উপর অনেক বড় দয়া করেছেন। আমি দয়া করিনি, এটা তুমি আমার সাহায্য ধরে নাও। কাকার নৌকো ওদের নৌকোর থেকে বড় আর সুন্দর ছিল। শুভম আর রমেশ ওই বড় নৌকাতে গ্যাস স্টোভ বসিয়ে দিল, আর অনেক বানানো খাবারও রেখে দিল। তারপর ওরা বেরিয়ে পড়ল। রোজকার মতোই ওরা অন্য অন্য গ্রামে নেমে খাবার বিক্রি করতে লাগলো। খরিদ্দারও বেড়ে গেছিল, আর ওদের লাভও। সন্ধেবেলায় ওরা ওদের গ্রামে ফিরে এলো, আর রমেশ ওই বয়স্ক লোকটার বাড়িতে গেল। কাকা, আজ আপনার জন্য আমি খাবার বেচতে পারলাম। আপনার দয়ার জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করুন। আমাদের রোজগার খুব ভালো হয়েছে, আর ওতে আপনার ভাগও আছে কাকা। প্রথমবার নৌকা না চলিয়েও কেউ আমার টাকা দিচ্ছে। 40 বছর ধরে শুধু নৌকা চালিয়েই টাকা রোজগার করে এনেছি। এখন বয়স হয়ে গেছে, শরীরও পেরে উঠছে না। ভাবছিলাম যে নৌকা বিক্রি করে দেব। না না কাকা, আপনার নৌকা বিক্রি করার দরকার নেই। আমরা আপনার নৌকা চালাবো, আর আপনাকে রোজ আপনার নৌকার ভাড়া দিয়ে যাব। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। বয়স্ক লোকটা রমেশকে নৌকা দিয়ে ওকে সাহায্য করলো, আর রমেশ বয়স্ক লোকটাকে রোজ ভাড়া দেবার কথা বলে ওনাকে সাহায্য করলো। আর এভাবেই এই সাহায্যের ধারা চলতে লাগলো। আর হয়তো এই ভালো মানুষের জন্যই দিনের পর দিন রমেশের ভাসমান ধাবার লাভ বেড়েই চলছিল। আর এসব দেখে ভানু জ্বলে পড়ে উঠল। ও রমেশের ক্ষতি করতে চাইল, কিন্তু না জেনে ওই রমেশের ভালো করে দিল। 1 বছর বাদে রমেশ ওর মেয়ে মিনার বিয়েও অনেক ধুমধাম করে দিল।
আর ভানু এখনো রমেশকে দেখে জ্বলে পুড়ে ওঠে। রমেশ আর ওর পরিবারের পরিশ্রম কাজে এলো। গোপাল আর জগন দুই ভাই ছিল। গ্রামে গোপালের একটা ছোট্ট ধাবা ছিল, আর জগন শহরে একটা ক্যান্টিন চালাতো। গোপালের ধাবা সব সময় খালি থাকতো, আর জগনের ক্যান্টিনে সব সময় গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। এই কারণে গোপালের রোজগার ছিল কম, আর জগনের অনেক বেশি। গোপালের নিজের মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর খুব শখ ছিল। শোভা, এই মাসেও 10,000 টাকার রোজগার হয়েছে। এত কম টাকায় কি করে হবে সবকিছু? তুমি চিন্তা করো না, সব কিছু হয়ে যাবে। এই বছরে রাধাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চেয়েছিলাম। কোনো ব্যাপার নয়, এই বছরে না পারলে পরের বছরে করবে। এই বছর রাধা সরকারি স্কুলেই পড়বে। এই একই কথা তুমি গত বছরেও বলেছিলে। কি বাবা, আমি মেয়েকে স্কুলে ভর্তিও করাতে পারছি না। তুমি তো সব জেনে বুঝেই করেছো, তাই না? বাধ্য হয়েই করেছো। ভরসা রাখো, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। ওই দিন গোপাল খুবই হতাশ ছিল। ও ভাই জগনকে ফোন করে, হ্যাঁ দাদা বলো, সব কেমন চলছে? সব ঠিক আছে। শোন না, আমার একটা সাহায্য দরকার। রাধার ভর্তির জন্য কিছু টাকার দরকার ছিল। তোর কাছে আর কি লুকানোর কি দাদা, আজকাল তো রোজপাতি হচ্ছে না। আমি তো কিভাবে এখানে দিন কাটাচ্ছি সেটা শুধু আমি জানি। আমি যদি পারতাম তাহলে তোমাকে অবশ্যই সাহায্য করতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ দাদা। জগন নিজের দাদাকে মুখের ওপর মিথ্যে বলে দিল। জগনের রোজগার তো দিনে দ্বিগুণ রাতে 4 গুণ বেড়েই চলেছে, কিন্তু ও ছিল স্বার্থপর। দাদাকে তো মনে করে আমার কাছে টাকার কাছে আছে, যখন দরকার তখন ফোন করলাম, টাকা পৌঁছে গেল। ভালো হয়েছে আমি দাদাকে মিথ্যে বলে দিয়েছি, আর আমার কাছে টাকা চাইবে না। আর এদিকে গ্রামে গোপাল ভাবতে থাকে ও কি করবে। কিছু তো একটা করতে হবে যাতে অনেক বেশি গ্রাহক আসে, কিন্তু কি করব? ও যখন এসব ভাবছে ঠিক তখনই ওর ধাবার সামনে দুজন সাধু মহারাজ আসেন। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়ে গেল, কিন্তু আমাদের কাছে তো কোনো পয়সাই নেই। আর এখানে এই গ্রামে তো কেউ আমাদের ভিক্ষাও দিল না। এখন আমরা কি করব? গোপাল খুব দয়ালু ছিল। ও ওই দুজন সাধু মহারাজকে নিজের ধাবায় ডেকে নিল। আসুন মহারাজ, ভেতরে আসুন। কিন্তু বাবা, আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো পয়সা নেই। কোনো ব্যাপার না, আমাদের খিদে পেয়েছে আর আমার কাছে খাবার আছে। তুমি খুবই মহান বাবা। না মহারাজ, আমি খুবই গরিব মানুষ, এতটাই গরিব যে নিজের মেয়েকে স্কুলে ভর্তিও করতে পারছি না। মেয়ের ভর্তির জন্য সামর্থ্যর বাইরে। আমি আপনাদের এইটুকু তো খেতে দিতেই পারি। আপনারা বসুন, আমি খাবার নিয়ে আসছি। গোপাল ওই দুজন সাধু মহারাজের জন্য ডাল মাখানি আর রুটি নিয়ে আসে। ধন্যবাদ পুত্র। ক্ষুধার্ত সাধু মহারাজ খাবার খেতে শুরু করেন। যখন ওনাদের খাওয়া শেষ হয় তখন গোপাল ওখানে আসে। তুমি খুবই নিঃস্বার্থ একটা মানুষ, তোমার এই গুণ আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে একটা কিছু দিতে চাই, এক জাদুর মন্ত্র। ওম অন্নপূর্ণায়ং নমঃ। এখন থেকে তুমি রোজ ডাল মাখানি বানানোর সময় এই মন্ত্র জপ করবে, আর প্রতিদিন কম করে 10 জন গরিব মানুষকে খেতে দেবে। ভগবান সর্বদা তোমার মঙ্গল করবে। আচ্ছা মহারাজ। গোপাল ওই দুজন সাধু মহারাজের আশীর্বাদ নেয় আর ওনারা সেখান থেকে চলে যান। পরের দিন সকালে গোপাল ওর ধাবা খোলে, পরিষ্কার করে খাবার বানাতে শুরু করে। ও ডাল বসায়। ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ। গোপাল ডাল মাখানি বানাতে বানাতে ওই দেবী মন্ত্র জপ করে চলছিল। যখনই ওর ডাল মাখানি বানানো শেষ হয় তখনই ওর ধাবায় গ্রাহকের লাইন পড়ে যায়। আরে ভাই, ডাল মাখানি পাবো কি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আমারও একটা ডাল মাখানি লাগবে ভাই। আপনারা সবাই বসুন, আমি সবার জন্য ডাল মাখানি আনছি। যতবারই গোপাল ডাল মাখানি বানায় ততবারই গ্রাহকের লাইন পড়ে যায়। এরপর দুপুরে ও কিছু গরিব লোকেদের ডাল মাখানি খাওয়ায়।
ভগবান তোমার সব সময় ভালো করুক। ধন্যবাদ দাদা। ওই দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত গোপাল ডাল মাখানি বানাতে থাকে আর গ্রাহক ডাল মাখানি খেতে লাগে। আজ সন্ধেবেলায় গোপাল যখন ধাবা বন্ধ করে তখন ও নিজের রোজগার দেখে অবাক হয়ে যায়। একদিনেই 10,000 টাকা, আরে বাপরে। ও খুশি হয়ে বাড়ি যায় আর শোভাকে সব কিছু খুলে বলে। ওই সাধু বাবারা তো আমাদের দুঃখই দূর করে দিল। যদি এইভাবে চলতে থাকে তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে রাধার অ্যাডমিশন হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই। পরের দিনও তাই হলো। গোপাল ডাল মাখানি বানানোর সময় মন্ত্র জপ করতে থাকে আর বানানোর পরই দোকানে গ্রাহকের ভিড় পড়ে যায়। ওই দিনও গোপাল কিছু গরিবদের খাওয়ায়। কিছুদিনের মধ্যেই গোপালের ছোট ধাবা একটা বড় রেস্টুরেন্টে পরিণত হয়। গোপালের মেয়ে রাধার ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন হয়ে যায় আর রোজ গোপাল নিজের গাড়িতে করে রাধাকে স্কুলে পৌঁছে দেয়। সব কিছু ভালোই চলছিল। কিছু মাস পর যখন গ্রামে আসে আর গোপালের বাড়ি দেখে অবাক হয়ে যায়। মনে হচ্ছে দাদা হীরের খনি পেয়ে গেছে মনে হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত তো আমার কাছে টাকা চাইতো, রাজ এত বড় লোক। জগন গোপালের ঘরে গেল। আরে জগন, শোভা দেখো জগন এসেছে, ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। এক্ষুনি আসছি। শোভা চা খাবার নিয়ে আসে আর প্লেটে কাজু বাদাম দিয়েছিল। দাদা তুমি যদি কিছু না মনে করো একটা প্রশ্ন করব? আমি জানি তুই কি বলবি। এই তো এত টাকা আমার কাছে কি করে এলো? হ্যাঁ দাদা, আরে এটা তো ভালো কাজেরই ফল। একদিন আমার ধাবায় দুজন ক্ষুধার্ত সাধু আসেন। গোপাল জগনকে সব ঘটনাটা বলল। আজ যা কিছু হয়েছে তা ওই জাদু মন্ত্রের জন্যই। দাদা তুই কি আমাকে মন্ত্রটা শেখাবি? হ্যাঁ অবশ্যই। আর তাছাড়া তুই আমার ভাই, আমি তোকে ডাল মাখানি শেখাবো আর মন্ত্রটাও শেখাবো। তাহলে আমি তোর মতো বড় লোক হয়ে যাব। কিন্তু মনে রাখিস, রোজ তোকে 10 জন গরিব মানুষকে ডাল মাখানি খাওয়াতে হবে। হ্যাঁ দাদা। গোপাল জগনকে রান্নাঘরে নিয়ে যায় আর ডাল মাখানি বানানো শেখায়। ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ। যখন ওই জাদু ডাল মাখানি বানানোর পুরো নিয়ম শিখিয়ে নিয়েছিল, ও দাদাকে ধন্যবাদ জানিয়ে শহরে ফিরে যায়। ওই দিন ও নিজের ক্যান্টিনে গিয়ে ডাল মাখানি বানাতে শুরু করে। ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ, ওম অন্নপূর্ণায় নমঃ। আর তার সাথে ও মন্ত্রটাও জপ করতে থাকে। আজ সবকিছু তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর অনেক রোজগারও হবে। জগনের ডাল মাখানি তৈরি হবার পরই গ্রাহকেরা চলে আসে। আমাকে ডাল মাখানি দাও তো, আর আমাকেও। জগন খুব খুশি হয় যে ডাল মাখানি বানাতে না বানাতেই গ্রাহকেরা চলে আসে। এরপর ওর ক্যান্টিনে কিছু গরিব লোক আসে। দাদা কয়েকদিন ধরে কিছুই খাইনি, কিছু খেতে দিন। আরে যা এখান থেকে, ক্যান্টিন খুলতেই সব চলে আসে, যা এখান থেকে। যখন ওই গরিব বাচ্চাগুলোকে বকে ঝোঁকে তাড়িয়ে দেয় আর তার সাথে ওর সব গ্রাহকেরাও চলে যায়। এরপর ওর ক্যান্টিনে একজন গ্রাহকও আর আসে না। যখন বুঝতে পারে না যে এর পেছনে কি কারণ। দাদার ধাবাতে তো ভিড় লেগেই থাকে, কিন্তু আমার ক্যান্টিনে কেউ কেন নেই? আমি তো সব কিছু দাদুর কথা মতোই করলাম। মনে হয় এইসব জাদুটা তো কিছু নেই। দাদা আমাকে মিথ্যে বলেছে, ও আমাকে সত্যিটা বলতেই চায় না। ও কিছু ধন সম্পত্তি পেয়েছে, নিশ্চয়ই আমাকে কিছু দিতে না হয় সেই জন্য এইসব বলেছে। যখন ওই মন্ত্রে যে জাদু আছে তা বিশ্বাসই করতে চায় না। ওই দিনের পর ও আর কোনো রকম চেষ্টাই করে না। যখন নিজের ভুলটা বুঝতে পারে না যে ওকে গরিবদেরও খেতে দিতে হতো। গোপাল মন্ত্রের জপ আর ভালো কাজের জন্য ধনী থেকে আরো ধনী হয়ে যায় আর যখন ওই ছোট ক্যান্টিনেই বসে থাকে। ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। সুধামানির ছেলের মারা যাওয়ার পর ওনার বৌমা গায়ত্রী সংসারের সমস্ত দায়িত্ব সামলেছিল।
গায়ত্রী লেখাপড়া জানতো না, কিন্তু পরিশ্রমী ছিল। গায়ত্রী নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে গ্রামে ছোট্ট ধাবা খুলেছিল। আরে মা, লাঞ্চ প্লেটটা একটু এনে দাও। এক্ষুনি আনছি কাকাবাবু। গায়ত্রী ওর খরিদ্দারদের ভগবানের রূপ বলে মানত, সেই কারণে ভালো ভালো খাবার বানানোর চেষ্টা করে যেত, আর ওর খরিদ্দারদের ওর খাবার খুব পছন্দ হতো। মা, তোমার হাতে তো জাদু আছে গো। তোমার হাতে শুকনো রুটি খুবই সুস্বাদু হয় গো, খুব সুস্বাদু। এসব হলো মা অন্নপূর্ণার দয়া কাকাবাবু। সে তো বটে মা, তুমি নিশ্চয়ই হলে অন্নপূর্ণার রূপ। কোথায় কাকাবাবু, আমি তো তার একজন ছোট্ট ভক্ত। উনি তো সবার ওপরে, গোটা পৃথিবীর পেট যে ভরেন। মা অন্নপূর্ণা হলেন অতুলনীয়। গায়ত্রী ছিল মা অন্নপূর্ণার ভক্ত, সেই কারণেই ও নিজের ধাবার নামও রেখেছিল অন্নপূর্ণা ধাবা। ও রোজ সকালে আগে মা অন্নপূর্ণার পুজো করত এবং তারপর খাবার বানানো শুরু করত। আরে মা গায়ত্রী। হ্যাঁ মা, আমাকে কিছু খেতে দাও না। আজ আমার কাছে টাকা পয়সা নেই, কাল আমার ছেলে শহর থেকে আসবে, তখন তোকে টাকা দিয়ে দেব। কোনো ব্যাপার না মা, তুমি যদি টাকা নাও দাও তাহলেও চলবে। গায়ত্রী সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মহিলাকে খাবার এনে দিল। ভগবান তোর মঙ্গল করুক। প্রায় দিনই গায়ত্রী কাউকে না কাউকে সাহায্য করত, নিজের লাভের কোনো চিন্তা না করে। কিন্তু সুধামণি হিসাব নিকাশে পোক্ত ছিলেন। আরে গায়ত্রী, এই মাসে ব্যবসা কম হয়েছে নাকি? না শাশুড়ি মা, কিন্তু এখানে হিসেব 1000 কম দেখাচ্ছে কেন? আরে হ্যাঁ, মনে পড়েছে, ওই যে কাকিমা, ওনার বাড়িতে কেউ ছিল না, তাই আমি ওনাকে ফ্রিতে খাবার খাইয়েছি। ওহ, আমার দেবী অন্নপূর্ণা, ওই কাকিমার ছেলে হলো শহরের বড় অফিসার। ওনার এখন কি প্রয়োজন পড়লো ফ্রিতে খাবার খাওয়ার? শাশুড়ি মা, ওনার ছেলের সাথে ওনার ঝামেলা হয়েছে, সে ওনাকে টাকা পাঠাচ্ছে না। তাহলে কি উনি এই বয়সে না খেয়ে থাকবেন? এটা কি ভালো কথা? তাই আমি ওনাকে বলে দিয়েছি যে উনি রোজ আমার ধাবায় ফ্রিতে খাবার খেতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আর কাউকে ফ্রিতে খাবার খাওয়াস না। আরও একটা কথা বলতে ভুলে গেছি, কখনো কখনো রামু কাকার বাড়িতে কেউ থাকে না, তখন উনিও চলে আসেন। ঠিক আছে, তুই খুব সরল। এই চালাক গ্রামবাসীরা তোকে লুটে নিচ্ছে, আর তুই বুঝতেই পারছিস না। দেবী অন্নপূর্ণার ইচ্ছের জন্যই সবাই খাবার খেতে পাচ্ছে। তুই আর তোর দেবী অন্নপূর্ণা, এখন উনিই হয়তো আমাদের তরি পার করতে পারবেন। সুধামণির মনে হতো যে ওনার বৌমা গায়ত্রীকে গ্রামবাসীরা বোকা বানাচ্ছে, কিন্তু গায়ত্রী জানতো যে ও যাই কিছু করছে সেটা দেবী মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মেঘের ওপর দেবী মা নিজের ভক্তকে দেখে মুচকি মুচকি হাসছিলেন। তখনই নারদ মুনি সেখানে এলেন। নারায়ণ নারায়ণ। আসুন নারদ মুনি। আপনি আপনার ভক্তকে দেখে মুচকি হাসছেন? গায়ত্রী হলো আপনার সৎ ভক্ত দেবী। ও সারাদিন সবাইকে খুশি হয়ে খাবার খাওয়ায়। সেটা আমি জানি নারদ মুনি। তাহলে আপনি আপনার সৎ ভক্তকে ওর ভক্তির ফল দিচ্ছেন না কেন মা? দেব, অবশ্যই দেব, কিন্তু তার আগে আমি আমার ভক্তের পরীক্ষা নেব। নারায়ণ নারায়ণ। অন্নপূর্ণা দেবী জোরে ঝড়ো হাওয়ায় গায়ত্রীর ধাবাটা ভেঙে দিল। এ কি মা, এখন আপনার ভক্ত লোকেদের সেবা করবে কি করে? দেখতে থাকো নারদ মুনি। সকাল হলো, গায়ত্রী নিজের ধাবার অবস্থাটা দেখলো। আরে কি, আশেপাশের সমস্ত দোকান ঠিক আছে, তাহলে শুধু তোর ধাবাতেই এই ঝড় কি করে এলো? জানি না শাশুড়ি মা। হে মা অন্নপূর্ণা, আমার সাহায্য করো। অন্নপূর্ণা দেবী একজন বয়স্ক মহিলার রূপ ধারণ করলো, আর উনি নিজে গায়ত্রীর ধাবার বাইরে চলে এলেন। আরে মা, অনেক দিন কিছু খাইনি, তোমার কাছে কিছু থাকলে সেটা আমাকে খেতে দাও। গায়ত্রী নিজের চোখ থেকে পড়তে থাকা জল মুছল। মা, আমার উনুনটা পর্যন্ত ভেঙে গেছে, যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে নিশ্চয়ই করতাম। গায়ত্রী সবে বলছিল আর ওর পেছনের উনুনটা নিজে নিজেই ঠিক হয়ে গেল। তুমি কি ওই উনুনটার কথাই বলছো মা? গায়ত্রী পেছনে দেখলো, আরো অবাক হয়ে গেল। প্রায় কিছুক্ষণ আগেই ওই উনুনটা পুরোপুরি ভাঙা অবস্থায় ছিল। মা অন্নপূর্ণা এই ক্ষুধার্ত মহিলার পেট ভরাতে চান। গায়ত্রী সঙ্গে সঙ্গে উনুন ধরালো আর ওই বয়স্ক মহিলার জন্য খাবার বানালো।
সুধাও অবাক হয়ে গেল যে সবকিছু ভেঙে গেছিল, তাহলে হঠাৎ উনুনটা ঠিক কি করে হলো। গায়ত্রী কয়েকটা রুটি বানালো আর একটা তরকারি বানালো আর ওই বয়স্ক মহিলাকে দিল। বয়স্ক মহিলা ওই পুরো খাবারটা খেলো। মা, আরো দেব? না না মা, আবার পেট ভরে গেছে। খুব ভালো কথা, আপনার আবার যদি খিদে পায় তাহলে এখানেই এসো। ওই বয়স্ক মহিলা হেসে ফেললো আর নিজের আসল রূপে ফিরে এলো। নিজের সামনে মা অন্নপূর্ণাকে দেখে গায়ত্রী আর সুধা দুজনেই তার চরণে এসে পড়ল। মা, আমার জীবন ধন্য হয়ে গেল মা। আর তোমার মতো ভক্ত পেয়ে আমিও ধন্য হয়ে গেছি গায়ত্রী। তুই হলো আমার সৎ ভক্ত। তুই সবসময় লোকেদের পেট ভরেছিস, এই জন্যে আমি তোর প্রতি খুবই খুশি। গায়ত্রী, আমি বরদান দিচ্ছি যে আজকের পর থেকে তোর এই ধাবাটা কখনো ফাঁকা থাকবে না, আর এই উনুনটাও কখনো নিভবে না, আর কখনো কোনো দিন তোর টাকার চিন্তা করার দরকার পড়বে না। তুই সবসময় মানুষের পেট ভরবি। আপনার যেমন ইচ্ছা মা। গায়ত্রী মা অন্নপূর্ণার আশীর্বাদ নিল আর গায়ত্রীকে বরদান দিয়ে ওখান থেকে চলে গেলেন। ক্ষণিকের মধ্যে গায়ত্রীর ধাবা আগের থেকেও ভালো হয়ে গেল। পুরো ধাবাটা চকচক করছিল। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। ধাবা ঠিক হয়ে যেতেই খরিদ্দারদের ভিড় জমা হতে লাগলো। গায়ত্রী আর সুধা দুজনে মিলে খাবার বানাতে লাগলো আর খরিদ্দাররা খেতে লাগলো। সেই দিন মা অন্নপূর্ণার কৃপায় গায়ত্রী অনেক গুণ টাকা রোজগার করেছিল, আর ও প্রতিদিন অনেক গরিবকে খাবার খাওয়াতে শুরু করলো। শাশুড়ি মা, আজ তুমি আমাকে বাধা দেবে না ফ্রিতে খাবার খাওয়ানোর জন্য? একদম না। মা অন্নপূর্ণা যখন ওদের খিদে মেটাতে চান, তখন আমি কে যে এই কাজে বাধা হয়ে দাঁড়াবো? জয় মা অন্নপূর্ণা। দেবী মার কৃপাতে গায়ত্রীর উনুন সব সময় জ্বলতে থাকতো আর খরিদ্দারদের পেট ভরতে লাগলো। গ্যাস ছাড়া আর কাঠ ছাড়া ওই উনুন সব সময় জ্বলতে লাগলো। দূর দূরান্ত থেকে লোকজন নিজে নিজে জ্বলতে থাকা উনুনকে দেখতে আসতো, আর প্রতিটা মানুষ মা অন্নপূর্ণার এই মহিমায় মুগ্ধ হয়ে গেল।